সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। গত ক্লাসে আমরা পরমাণুর অণু, প্রতীক, সংকেত এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম, কিছু কথাও বলেছিলাম। তোমাদের কিছু বাড়ির কাজও দিয়েছিলাম যে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের যে পরমাণুর গঠন যে অধ্যায়, সেখানে কিছু মূলের নাম এবং পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 1 থেকে 18 পর্যন্ত। সেগুলো তোমাদের পড়তে বলা হয়েছে। আশা করি তোমরা পড়েছো এবং শিখেছ। কিছু মূলের ল্যাটিন নামের কথা আমরা বলেছিলাম গত ক্লাসে। এই ল্যাটিন নামগুলো তোমরা শিখবে। আজকে আমরা এই পরমাণুর ভিতরে যে 3টা কণা থাকে, স্থায়ী কণিকা থাকে, এই 3টা কণা সম্পর্কে আমরা আজকে জানব। এবং আমরা আজকে জানব যে পরমাণুর মডেল সম্পর্কে কীরকম হয়। প্রথমেই আমরা যদি দেখি তাহলে পরমাণুতে 3টা কণিকা থাকে। একটা পরমাণুতে 3 ধরনের কণিকা থাকে। আমরা প্রথমে থাকি ইলেকট্রন, 2 নম্বর হলো প্রোটন, 3 নম্বরে হলো নিউট্রন। এই 3 ধরনের কণিকা থাকে। আমরা গত ক্লাসে অলরেডি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সম্পর্কে কিছুটা ধারণা তোমাদের দিয়েছি। আমরা এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন কিভাবে পরমাণুতে থাকে সেটাও আমরা বলেছি। আমরা বলেছিলাম একটা পরমাণু, এই পরমাণুর কেন্দ্রে থাকবে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের ভিতরে থাকবে প্রোটন আর নিউট্রন। এই নিউক্লিয়াসে থাকবে প্রোটন প্লাস কি নিউট্রন, আর কক্ষপথে থাকবে আমার হলো ইলেকট্রন। এই যে কক্ষপথ, এই কক্ষপথে থাকবে হলো ইলেকট্রন। একটু মনে করার চেষ্টা করো। দেখো, এই প্রোটন আর নিউট্রন এইটা সমষ্টিকে আমরা বলেছিলাম নিউক্লিয়ন সংখ্যা। নিউক্লিয়ন সংখ্যা, এটার আরেকটা নাম বলেছিলাম ভর সংখ্যা। আর এই প্রোটন সংখ্যাটাই আমরা বলেছিলাম পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা। এখন পৃথিবীতে একটি মাত্রই মৌল আছে যার কোনো নিউট্রন নেই, সেটা হলো হাইড্রোজেন। এই হাইড্রোজেন মৌলটার এর কোনো নিউট্রন নাই। এই নিউট্রনবিহীন একমাত্র মৌলই হলো হাইড্রোজেন, যার কোনো কি নাই, নিউট্রন নাই। এমন কোনো মৌল নাই যার কোনো ইলেকট্রন সংখ্যা নাই, এমন কোনো মৌল নাই যার কোনো ভর সংখ্যা নাই। আবার দেখো, ইলেকট্রন সংখ্যা আছে, নিউট্রন সংখ্যা নাই, এরকম একটি মাত্র মৌলই আমরা পেলাম, সেটা হলো হাইড্রোজেন, যার কোনো কি নাই, আমার নিউট্রন নেই। হাইড্রোজেনই একমাত্র মৌল যার কোনো কি নাই, নিউট্রন নাই, এর নিউট্রনটা 0। এরপরে দেখো, আমরা এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এটা কে আবিষ্কার করেছে এটা সম্পর্কে আমরা যদি বলি, তাহলে আমরা এখানে দেখতে পাবো ইলেকট্রন আবিষ্কার করেছে স্যার জে থমসন। স্যার জে থমসন। আর প্রোটনটা আবিষ্কার করেছে বিজ্ঞানী রাদারফোর্ড। আর নিউট্রন আবিষ্কার করছে চ্যাডউইক। চ্যাডউইক নামক একজন বিজ্ঞানী আছে, উনি এটা আবিষ্কার করেছেন। তাহলে ইলেকট্রনটা আবিষ্কার করেছে কে? স্যার জে থমসন। এবং প্রোটনটা আবিষ্কার করেছে বিজ্ঞানী রাদারফোর্ড, এবং নিউট্রনটা আবিষ্কার করেছে চ্যাডউইক নামক একজন বিজ্ঞানী। ওনারা এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন আবিষ্কার করেছে। তোমাদের হয়তো অনেকের মনেই থাকবে না যে কোন কণিকাটা কে আবিষ্কার করেছে। তাহলে আমরা এটা সহজে মনে রাখার জন্য একটা বাক্য লিখে আমরা, দেখো, ইট পড়ে নিচে। ইট তো নিচেই পড়বে, উপরে পড়বে? ইট অলওয়েজ নিচেই পড়বে। তাহলে এই ইট পরে নিচে দিয়ে আমরা কি মনে রাখতে পারি? দেখো, রশ্মিতে হলো ইলেকট্রন, আর টতে হলো থমসন। তার মানে হলো ইলেকট্রনটা আবিষ্কার করেছে থমসন।
এই পতে হলো প্রোটন, এই রতে রাদারফোর্ড। তার মানে কি দাঁড়ালো, প্রোটনটা আবিষ্কার করেছে রাদারফোর্ড, এই নরিশিকার নিতে নিউটন, আর এই চতে চ্যাডউইক। তার মানে নিউটনটা আবিষ্কার করেছে চ্যাডউইক। আমরা জানতে পারলাম যে ইলেকট্রন আবিষ্কার করেছে স্যার জে থমসন, প্রোটন আবিষ্কার করেছে রাদারফোর্ড এবং নিউটন আবিষ্কার করেছে চ্যাডউইক। এখন এই ইলেকট্রন সম্পর্কে আমরা একটু যদি বলি, এই ইলেকট্রনটা আমরা পরমাণুর যে কেন্দ্র, যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারিদিকে ঘুরবে। তাহলে কক্ষপথে থাকবে হলো ইলেকট্রন। এই ইলেকট্রনকে সাধারণত এর উপর একটা নেগেটিভ চিহ্ন, এটা দ্বারা প্রকাশ করা হয়, দ্বারা ইলেকট্রনকে প্রকাশ করা হয়। এর যদি আমি একটা ভরের কথা আমি চিন্তা করি, ইলেকট্রনের ভর, তাহলে ইলেকট্রনের প্রকৃত ভরটা যদি আমি বলি, তাহলে 9.11 × 10⁻31 কেজি। তাহলে দেখো ইলেকট্রনের প্রকৃত ভরটা আমরা কত লিখলাম, 9.11 × 10⁻31 কেজি। আমরা যদি এটা না লিখি, আমরা এটাও লিখতে পারি 9.11 × 10⁻28 গ্রাম। একই কথা, কারণ আমি গ্রাম থেকে যখন কেজিতে যাব, তাহলে 1000 দিয়ে ভাগ করবো, 1000 দিয়ে ভাগ করলে আমার এটা আসে। এটা পড়তে হবে 10⁻31, 10⁻31। এই কথাটার মানে কি, 10⁻31 মানে হলো 1/10⁻31, অর্থাৎ একের পরে এই 31 শূন্য, আমি 31টা শূন্য দিলে যা হবে তা দ্বারা যদি আমি একে ভাগ করি, যে মানটা আসবে সেটা এটা। তাহলে একটা ইলেকট্রনের ভর আমরা পেলাম 9.11 × 10⁻31 কেজি অথবা 9.11 × 10⁻28 গ্রাম। এটা পেলাম আমরা কার ভর, ইলেকট্রনের ভর। একটা ইলেকট্রনের কি প্রকৃত ভর পেলাম, এটা হলো প্রকৃত ভর, প্রকৃত ভর। এখন দেখো এই ইলেকট্রনের আদান, ইলেকট্রনের চার্জ যেটাই বলি আমরা কেন, এই প্রকৃত আদানটা, ইলেকট্রনের প্রকৃত আদান হলো -1.6 × 10⁻19 কুলম্ব। আদানের একক কুলম্ব, আদান বাদে চার্জের একক কি, কুলম্ব। তাহলে প্রকৃত আদানটা কি পেলাম, 1-1.6। এই মাইনাসটা দিতে হবে, এই জন্যই এটার চার্জটা নেগেটিভ, এর চার্জটা কি নেগেটিভ, -1.6 × 10⁻19 কুলম্ব। এরপরে দেখো এটা হলো আমার প্রকৃত আদান। আপেক্ষিক আদান, ইলেকট্রনের আপেক্ষিক আদান ধরা হয় -1। ইলেকট্রনের আপেক্ষিক আদানটা কত ধরা হয়, -1। এরপরে আমরা এই ইলেকট্রনের আপেক্ষিক ভরের কথা যদি আমরা বলি, তাহলে ইলেকট্রনের যে ভর, এটা প্রোটন এবং নিউট্রনের তুলনায় প্রায় 1840 এত গুণ কম, মানে 1840 গুণ কম। এই জন্যে প্রায় 1/1840 এত গুণ কম হওয়ার কারণে ইলেকট্রনের আপেক্ষিক যে ভর, এটা আমরা প্রায় 0 ধরি। কত ধরি, প্রায় কি ধরি, 0 ধরি। এরপরে দেখো এই গেল আমাদের ইলেকট্রন সম্পর্কে আমরা বললাম। এখন আসে যেটা প্রোটন আর নিউট্রন। প্রোটন আর নিউট্রনের ক্ষেত্রে আমরা যে জিনিসটা জানবো, তাহলে প্রোটন কে আবিষ্কার করেছে, রাদারফোর্ড আবিষ্কার করেছে। তাহলে প্রোটন যদি রাদারফোর্ড আবিষ্কার করে থাকে, তাহলে এই প্রোটনকে আমরা পি দ্বারা চিহ্নিত করি, পি দ্বারা, অথবা H+ মানে হাইড্রোজেন আয়ন, এটা দ্বারাও প্রোটনকে চিহ্নিত করা হয়, প্রোটনকে প্রকাশ করা হয় কি দ্বারা, পি দ্বারা, অথবা H+ দ্বারা আমরা কি প্রোটনকে চিহ্নিত করি। এই প্রোটনের আপেক্ষিক আদানটা হলো দেখো +1। আমার ইলেকট্রনের ক্ষেত্রে যে আপেক্ষিক আদানটা ছিল -1, প্রোটনের ক্ষেত্রে সে আপেক্ষিক আদানটা +1। যেখানে প্রোটনের দেখো, প্রোটনের প্রকৃত আদানটা +1.6 × 10⁻19 কুলম্ব। যেহেতু প্রোটনটা আমার পজিটিভ, যেহেতু প্রোটনটা আমার কি পজিটিভ, তাই এর আদানটা +1.6 × 10⁻19 কুলম্ব হইল আদানের একক।
এখানে ইলেকট্রনের ক্ষেত্রে আধারটা শুধু নেগেটিভ হয়েছে -1.6 × 10⁻19 কুলম্ব। এরপরে দেখো আমরা ভরের কথা যদি বলি তাহলে ভরটা আমাদের কি আসছে এটা যদি আমরা একটু দেখি। দেখো প্রোটনের ক্ষেত্রে আমরা যদি বলি প্রোটনের প্রকৃত ভর যেটা, এই প্রোটনের প্রকৃত ভরটা হবে 1.673 × 10⁻27 কেজি। এটা 27 কেজি, এটা যদি আমরা কেজিতে না লিখি তাহলে লিখতে পারি কি 1.673 × 10⁻24 গ্রাম। একই কথা, তুমি যদি কেজিতে না লিখে গ্রামে লেখো তাও একই কথা। এখান থেকে যদি এখানে যায় সে আগের মতনই আমাকে 1000 দ্বারা কী করতে হবে, ভাগ করতে হবে। তাহলে আমরা দেখো একটা প্রোটনের ভর পেলাম। আপেক্ষিক ভরের কথা যদি বলি তাহলে আপেক্ষিক ভর এটার 1 ধরা হয়। এটার আপেক্ষিক ভর কত ধরা হয়, 1 ধরা হয়। আমরা যদি একটু খেয়াল করি যে প্রোটনের আপেক্ষিক যে ভরটা সেটা 1 ধরা হয়। এবার দেখো নিউটন, নিউটন আধান নিরপেক্ষ কণিকা, এর কোনো চার্জ নাই। নিউটন আধান নিরপেক্ষ কণিকা, এর কোনো কি নাই, চার্জ নেই। তাহলে এই নিউটনকে আমরা সাধারণত n দ্বারা প্রকাশ করি। নিউটনের কোনো চার্জ নাই, তাহলে নিউটনের যদি চার্জ না থাকে পরমাণুর কেন্দ্রে কে থাকে, আমরা বলেছিলাম পরমাণুর কেন্দ্রে থাকবে প্রোটন আর নিউট্রন। তাহলে নিউটনের যদি চার্জই না থাকে, প্রোটনের চার্জ হলো ধনাত্মক, তাহলে নিউক্লিয়াসটা ধনাত্মক। তাহলে নিউক্লিয়াস যেটা আছে এটা কি ধনাত্মক চার্জযুক্ত। এখন আমরা প্রোটন সম্পর্কে জানলাম, এবার নিউটনের কথা বললাম যেটা নিউটনের কোনো কি নাই, চার্জ নাই, তাহলে আধান নিরপেক্ষ কণিকা। তাহলে প্রোটনের যে আধান ছিল +1.6 × 10⁻19 কুলম্ব, সেখানে নিউটনের আধান নাই, তাহলে এর আপেক্ষিক আধানও নাই। কিন্তু নিউটন যেটা, এটার একটা ভর আছে, অবশ্যই এর ভর আছে। এর প্রকৃত ভরটা হবে 1.675 × 10⁻24 গ্রাম, অথবা 1.675 × 10⁻27 কেজি। আমরা এই যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সম্পর্কে এর প্রকৃত এটা কিভাবে প্রকাশ করা হয়, কে আবিষ্কার করেছে, এর প্রকৃত ভর কি, প্রকৃত আধান কি, আপেক্ষিক ভর কত, আপেক্ষিক আধান কত, এগুলা সম্পর্কে আমরা জানলাম। এগুলাই ছিল আমাদের পরমাণুর কণিকা। পরমাণুতে 3টা কণিকা থাকবে, একটা প্রোটন, একটা নিউট্রন আর একটা কি, ইলেকট্রন। এরপরে দেখো পরমাণু মডেল। তোমাদের ক্লাস 6, 7 এবং তোমরা এটা অবশ্য পরমাণু মডেল পড়ছো কিনা জানি না, কিন্তু 6, 7-এ তোমরা পরমাণু সম্পর্কে কিছু ধারণা, প্রস্তাব পেয়েছো। সেখানে ডাল্টনের মতবাদ আছে, ডেমোক্রিটাসের মতবাদ আছে। এই যে পরমাণু সম্পর্কে আমরা পরমাণুটা কীরকম দেখতে, কীরকম হবে, এটার আকার আকৃতি কি, ইলেকট্রন কোথায় থাকবে, ইলেকট্রন কিভাবে ঘুরবে, প্রোটন কোথায় থাকবে, এইগুলো নিয়েই বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মডেল প্রকাশ করেছেন। সেই ধারাবাহিকতায় আমাদের যে পাঠ্যসূচি সেখানে 2টা মডেলের কথা বলা আছে। একটা হলো রাদারফোর্ডের পরমাণু মডেল, আর একটা হলো বোর পরমাণু মডেল। রাদারফোর্ড 1911 সালে তার মডেল প্রকাশ করেছেন। ঠিক তারই ধারাবাহিকতায় রাদারফোর্ড যে মডেল দিয়েছেন তার কিছু ত্রুটি বিচ্যুতির উপর ভিত্তি করেই 1913 সালে নিলস বোর নামক একজন বিজ্ঞানী উনি তার মডেল প্রকাশ করছেন, এবং ওনার নামানুসারে বোর পরমাণু মডেল। এবং রাদারফোর্ডের যে পরমাণু মডেল এটাকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে, এই জন্য এই রাদারফোর্ডের পরমাণু মডেলকে সৌর মডেলও বলা হয়। আমরা যদি এই পরমাণু মডেলটা সম্পর্কে একটু জানতে চাই তাহলে দেখো উনি বলেছে যে পরমাণুর কেন্দ্রে থাকবে নিউক্লিয়াস। পরমাণুর কেন্দ্রে থেকে আছে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসের ভর পরমাণুর যে মোট ভর এর তুলনায় অতি নগণ্য। এখন দেখো এই যে পরমাণুর অধিকাংশ স্থান, উনি বলেছে যে পরমাণুর অধিকাংশ স্থান আছে ফাঁকা, পরমাণুর অধিকাংশ স্থানে কি ফাঁকা, এবং এই যে পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস আছে এর তুলনায় অন্যান্য যে ভরটা আছে এটা অতই কি নগণ্য, অর্থাৎ নিউক্লিয়াসের যে ভর এটাই পরমাণুর কি ভর। এরপরে দেখো উনি এটাও বলেছে যে পরমাণুর ইলেকট্রনগুলা এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে। এখন উনি বলে না যে কিভাবে ঘুরবে, এটা কি বৃত্তাকার পথে ঘুরবে না উপবৃত্তাকার পথে ঘুরবে, কিভাবে ঘুরবে এটা কোনো বলে না, উনি কোনো কক্ষপথ সম্পর্কে বলেন নাই।
আকার কক্ষপথের আকার আকৃতিও সম্পর্কে বলে নেয়। উনি বলেছে সৌরজগতে গুণায়ন গ্রহের মতো, এটা সৌরজগতে গুণায়ন গ্রহের মতো যেরকম গ্রহগুলা চারদিকে ঘুরতেছে, তেমনি ইলেকট্রনগুলা এই নিউক্লিয়াসের চারদিকে কি ঘুরতেছে। এই যে ইলেকট্রনগুলা নিউক্লিয়াসের চারদিকে ঘুরতেছে, কিভাবে ঘুরতেছে এর কথাও উনি কি বলেন নেয়। উনি এই যে কথাগুলো উনি বলেছেন, ওনার কিছু ত্রুটি বিচ্যুতি সেখান থেকে আমাদের বোর পরমাণু মডেলটা আসে। উনি কিন্তু এই যে গ্রহগুলোর সাথে তুলনা করছে সৌরজগতে, তোমরা জানো যে গ্রহগুলো কিন্তু আধান নিরপেক্ষ, এখানে কোনো চার্জ নাই। গ্রহগুলো যে ঘুরতেছে এর কোনো কি নাই, চার্জ নাই। কিন্তু উনি এটা বলেছে কার সাথে তুলনা করছে, একটা ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারদিকে ঘুরতেছে। ইলেকট্রনের চার্জ তো নেগেটিভ, আবার নিউক্লিয়াসের চার্জ কি পজিটিভ, তাইলে পজিটিভ নেগেটিভ চার্জযুক্ত বস্তুর সাথে একটা চার্জহীন বস্তুর উনি তুলনা করছেন। কে করছেন? রাদারফোর্ড। তাহলে এই চার্জযুক্ত বস্তুর সাথে চার্জহীন বস্তুর এই তুলনা করাটা ঠিক হয়নি, বা পরবর্তীতে এটা আবিষ্কার হয়েছে যেটা তুলনা করা কি হয় নাই, ঠিক হয়। এবার উনি এই যে ইলেকট্রনগুলো যে নিউক্লিয়াসের চারদিকে যে ঘুরতেছে, কিভাবে ঘুরতেছে, বৃত্তাকার পথে ঘুরতেছে না উপবৃত্তাকার পথে ঘুরতেছে, এর সম্পর্কেও কোনো ব্যাখ্যা দেন নাই। তৃতীয়ত উনি যে কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে উনি কি দেয়, ব্যাখ্যা দেয় না। এখন পরবর্তীতে বিজ্ঞানী ম্যাক্সওয়েল নামক একজন বিজ্ঞানী আছে, ওনার তড়িৎ চুম্বকীয় একটা তত্ত্ব, ওই তত্ত্ব অনুসারে যদি কোনো আধান বৃত্তাকার পথে ঘুরতে থাকে, কোনো আধান যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তাহলে সে ক্রমাগত শক্তি বিকিরণ করতে করতে একসময় কেন্দ্রে পতিত হইব। তো কেন্দ্রে পতিত হলে কেন্দ্র হইলো আমার মূলত থাকবে কে, নিউক্লিয়াস। সেখানে যদি আমার ইলেকট্রন আসে তাহলে সেখানে তো আর এটার পরমাণুটাই থাকবে না। তাহলে ওনার যে পরমাণুর কথাগুলো যে মডেল সম্পর্কে দিচ্ছেন, এই সম্পর্কে আসলে তেমন একটা ধারণা আমরা পেইনি। কিন্তু উনি যে মডেলটা দিছে, এই মডেল দেওয়ার কারণেই, ওনার ত্রুটি বিচ্যুতির কারণেই আমরা পরবর্তীতে বিজ্ঞানী নিলস বোরও একটা মডেল দিয়েছে, যেখানে ওনার ত্রুটি বিচ্যুতির উপর ভিত্তি করা হয়েছে। সেটা 1913 সালে বিজ্ঞানী নিলস বোর দিয়েছেন। উনি আবার কক্ষপথের আকার এবং আকৃতি সম্পর্কে বলেছেন, উনি পরমাণুর বর্ণালী সম্পর্কে বলেছেন। সেই কথাগুলো আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা আজকে যেটুকু আলোচনা করেছি, পরমাণুর যে কণিকা, এই কণিকা সম্পর্কে খুব ভালো করে জানবে, এবং তোমাদের পূর্বের ক্লাসের যে বই আছে সেই বইয়ে তোমাদের যে পরমাণু মতবাদ সম্পর্কিত ডাল্টনের যে মতবাদ, ডেমোক্রিটাসের যে মতবাদ, এই মতবাদগুলো তোমরা দেখবে। এছাড়াও তোমরা একটু কালেক্ট করে পড়বে। তোমরা অলরেডি 1 থেকে 18 পর্যন্ত বলে নাম এবং পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা যেটাই বলি না কেন, এটা অলরেডি শিখে গেছো। আশা করি তোমরা পরবর্তীতে 19 থেকে 30 পর্যন্ত বলে নাম এবং পারমাণবিক সংখ্যা এগুলোও শিখবে। সেই আশা রেখেই আজকের মতো এখানে বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ।